আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমত ভালো আছি। তো আজকে আমাদের নতুন রুটিন অনুযায়ী আজকে 11টা থেকে রসায়ন ক্লাস হওয়ার কথা। বুধবার ক্লাস আমার নেওয়ার কথা। আর তোমরা জানো আমাদের শ্রদ্ধেয় আলমগীর কবির স্যার উনি ক্লাস নেবেন শনিবার এবং সোমবার একই টাইমে, সকাল 11টা থেকে 11টা 45 পর্যন্ত। হ্যাঁ, তো আজকের ক্লাস আমরা শুরু করছি। তো ক্লাসের শুরুতেই আমরা গত দিনের যে ক্লাস লেকচার করেছিলাম, আমরা গতদিন আলোচনা করেছিলাম কিভাবে আমরা দ্রবণের ঘনমাত্রাকে পরিবর্তন করতে পারি। দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করে এক একক থেকে অন্য একক কীভাবে নেওয়া যায়, পার্সেন্টাইল একক থেকে আমরা মোলারিটি একক, অথবা মোলারিটি একক থেকে পার্সেন্টাইল, পিপিএম, এই সকল এককে কিভাবে রূপান্তর করা যায় বা পরিবর্তন করা যায় এগুলো শিখেছিলাম। এবং সর্বশেষ আমরা ক্লাস করেছি টাইট্রেশন বিষয়ক আমরা আলোচনা শুরু করেছি। আজকে আমাদের টাইট্রেশন নিয়ে ক্লাস হবে। তো আমরা আজকের ক্লাসে টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করব। 3 ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, এই 3 ধরনের গাণিতিক সমস্যা গুলো আমরা খাতায়, যেহেতু লেকচার আলোচনা হবে তাই আমরা খাতায় চলে যাব। এবং অনেকে একজন আমাকে কমেন্ট করেছে সিগমা সেকশন থেকে যে গত ক্লাসের অনুসারে বাসায় প্র্যাকটিস করতে গিয়ে সে একটা অঙ্কতে সমস্যায় পড়েছে, সেই সমস্যাটাও আমরা সমাধান করব। হ্যাঁ, আমাদের যে সকল শিক্ষার্থীরা কামরুজ্জামান স্যার যুক্ত হয়েছেন, ধন্যবাদ স্যার। স্যার নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আমরা খাতা কলমে চলে যাচ্ছি ক্লাস পরবর্তী কার্যক্রমের জন্য। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু সেট আপ করে নিচ্ছি। ওকে, আমাদের রসায়ন লাল কালি রসায়ন দ্বিতীয় পত্র, আজকে হচ্ছে গিয়ে 17 তারিখ। লেকচার 06। ওকে, মারুফ যুক্ত হয়েছে, ধন্যবাদ। আমরা আজকের ক্লাসে টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করব। আমাদের টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা হচ্ছে, আমরা জেনেছি যে অজানা ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা অজানা থাকলে আমরা সেই দ্রবণের ঘনমাত্রাকে কিভাবে আমরা হিসাব করতে পারি সেই বিষয়টাই হচ্ছে টাইট্রেশন নির্ধারণ করে, টাইট্রেশন পদ্ধতি প্রয়োগ করে আমরা করতে থাকি। তাহলে আমরা এক ধরনের গাণিতিক সমস্যা করব। এর আগে আমরা একটুখানি জেনে নেই যে আমাদের টাইট্রেশনের জন্যে আমরা দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করা গত ক্লাসে শিখেছি। আমরা এই ঘনমাত্রা পরিবর্তন করাটাও আমাদের প্রয়োজন পড়বে। আমরা ক্লাস 9-10-এ যে বিষয়টা শিখেছিলাম যে মোলারিটি কিভাবে হিসাব করতে হয়, এগুলো গত ক্লাসে আমি হালকা একটু আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করব। একটা প্রশ্ন আমি লিখছি এখানে, যে প্রশ্নটা হচ্ছে 500 ml দ্রবণে, মারুফ যুক্ত হয়েছে, আমাদের শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক স্যারও যুক্ত হয়েছেন, ধন্যবাদ স্যারকে। আচ্ছা, 500 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। আমাদের প্রশ্ন লিখছি, এক্সারসাইজ। আমাদের টপিকের নাম হচ্ছে টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা। এটা হচ্ছে আজকের পাঠ আমাদের।
হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটা প্রশ্ন লিখছি, এক্সারসাইজ 1। প্রশ্ন হচ্ছে 500 ml 500 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। মারুফ একটু বলবে যদি লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দ্রবীভূত আছে উক্ত দ্রবণের 50 ml খাতা নিচে নামানোর কোনো সুযোগ নাই টেবিলে। আমি একটা স্ট্যান্ড তৈরি করেছি। যাই হোক, আমরা 500 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে, আমি প্রশ্নটা লিখে রাখছি। ওয়ালাইকুম আসসালাম, সাকিব খান যুক্ত হয়েছে। প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? ফোকাস নষ্ট হয়ে যায় আমার হাতের কারণে। লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা সমাধান করার জন্য দেখো প্রশ্নের দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে 500 ml দ্রবণের মধ্যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু এখানে সরাসরি দেওয়া নেই। হ্যাঁ, আবার দেখো আমাদের বলেছে সে প্রশ্নের শেষ অংশটা আমরা যদি খেয়াল করি, উক্ত দ্রবণের মানে এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের 50 ml কে নিয়ে আমরা টাইট্রেশন করব 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি আমরা টাইট্রেশন করি তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু লাগবে, এটাই প্রশ্ন, তাই না? তাহলে আমরা প্রথমে বের করব, আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। এর আগে আমি স্কেলেটন হিসেবে আমি বের করছি যে আমাদের শেষ যে জায়গাটা হবে, আমি একটুখানি লাইটের জন্য উপরে নিয়ে নিচ্ছি। আমার শেষ অংশটা হবে এরকম একটা সূত্র আছে, আমরা জানি VASA ইকুয়াল SB VV AB, এরকম একটা ফর্মুলা রয়েছে, আমাদের এটা জানা আছে। হ্যাঁ, এই জায়গায় ABSV এই জিনিসগুলো কি আমি এখানে লিখে দিচ্ছি। স্মল লেটার A অ্যাসিডের মোল, বি ক্ষারের মোল সংখ্যা, এটা আসবে সমীকরণ অনুসারে। হ্যাঁ, এস এতে অ্যাসিড বোঝাচ্ছি, এসতে হচ্ছে ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা, VA অ্যাসিডের আয়তন, SB হ্যাঁ ক্ষারের ঘনমাত্রা, VB হচ্ছে আমাদের ক্ষারের আয়তন। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। দেখো এই জায়গায় আমার প্রয়োজন পড়বে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে, এটা জানা দরকার, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে, যেহেতু আমাদের সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে যে এটার 50 ml নেওয়া হয়েছে, তাহলে 50 ml কে আমরা ব্যবহার করব। যার জন্য দেখো আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে SA সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা এখানে দেয়া নেই, কিন্তু আমরা বের করতে পারি যে আমাদের 50 ml এর মধ্যে 49 গ্রাম রয়েছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত মোলারিটি পাওয়া যাবে, এটা আমরা বের করতে পারবো প্রশ্ন থেকে। হ্যাঁ, আর তাহলে SA পাওয়া গেল। VA অ্যাসিডের কত ml, এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে 50 ml, তাহলে VA পেয়ে গেছি, VA হচ্ছে 50 ml। SA আমাদের জানা নেই,
এসবি। ক্ষারের ঘনমাত্রা কি জানা আছে? ক্ষারের ঘনমাত্রা দেখো এখানে দেয়া আছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা মোলারিটিতে কনভার্ট করতে পারবো, এটা আমরা আগের ক্লাসে শিখেছি। হ্যাঁ, তাহলে এটা আমরা বের করতে পারবো। এসবি ভিভি 10%-এর কী পরিমাণ লাগবে, কত ml লাগবে এটাই চেয়েছে। তাহলে ভিবি ইকুয়াল হোয়াট? তাহলে আমার বের করতে হবে কি এসএ এসবি, এই দুইটা বের করতে হবে। এই দুইটা বের করার জন্য আমাদের এখানে যথেষ্ট উদ্দীপকে উপাদান দেয়া আছে, তাই আমরা আগে অ্যাসিডের ঘনমাত্রা বের করব, ক্ষারের ঘনমাত্রা পরে বের করব। হ্যাঁ, আর এখানে এ এবং বি কোত্থেকে আসবে? এ এবং বি আসবে হচ্ছে আমাদের সমীকরণ থেকে। আমরা যদি সমীকরণটা এখানে লিখি, কার কার বিক্রিয়া? সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট প্লাস পানি হয়। ব্যালেন্স করতে গেলে আমাদের এখানে 2 প্রয়োজন পড়বে। তাহলে অ্যাসিডের সামনে মোল সংখ্যা কত? কোনো কিছু নেই, তাহলে হবে 1। এটার মান হবে সমান 1। ওকে, ক্ষারের সামনে কত আছে? ক্ষারের সামনে 2 আছে, তাহলে ক্ষারের মোল সংখ্যা হবে 2। আমরা বুঝেছি? এখানে আমি লিখছি, দেখা যাচ্ছিল না। অ্যাসিডের মোল সংখ্যা 1 কিভাবে লিখলাম? সালফিউরিক অ্যাসিডের সামনে মোল সংখ্যা এখানে 1, তাই 1। ক্ষারের সামনে মোল সংখ্যা 2, তার মানে হবে 2। আর এখানে ক্ষারের ঘনমাত্রা ক্ষারের আয়তনের সঙ্গে অ্যাসিডের মোল সংখ্যা গুণ হয়। একইভাবে অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের অ্যাসিডের ঘনমাত্রার সঙ্গে ক্ষারের মোল সংখ্যা গুণ হয়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা 2 পার্ট করে নিব। এখানে অ্যাসিডের ঘনমাত্রা বের করব, এখানে ক্ষারের ঘনমাত্রা বের করব। ওকে, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা বের করার জন্য আমাদের দেয়া আছে যে ভি সমান 500 ml, ডাব্লিউ সমান 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। আর এখানে আমার কি দরকার? আণবিক ভর। আণবিক ভর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 98। আমরা বের করব এস এ ওয়াট। তাহলে এস ইকুয়াল 1000 W/mV। ওকে, এই ফর্মুলা দিয়ে আমরা এখানে সমাধান করছি। তাহলে আমরা বসিয়ে দিই 1000 ইন্টু W হচ্ছে 49/98 ইন্টু 500। এখানে এটা দিয়ে কাটলে হবে 2, তাই না? আর 2 ইন্টু 500 1000, আলটিমেটলি আসবে 1m। ঠিক আছে, এটা বের হয়ে গেল। এখন আমরা ক্ষারের ঘনমাত্রা বের করব। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা একই ফর্মুলা ব্যবহার করব। এখানে ভি সমান হচ্ছে কত? 10% দেওয়া আছে, তার মানে আমরা জানি 100-র মধ্যে রয়েছে 10। তাহলে আমরা যদি বলি ভি 100 ml, ডাব্লিউ হবে 10 গ্রাম। সরি, হ্যাঁ, ভি যদি আমরা বলি 100 ml, ডাব্লিউ হবে 10 গ্রাম। ওকে, তাহলে এম হবে কত? আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের 40। তাহলে আমরা এখন বসিয়ে দিই এস বি ইকুয়াল, এটা এস এ বের করেছি, এস বি ইকুয়াল 1000 W/mV। 1000 ইন্টু 10, m হচ্ছে 40 ইন্টু ভি হচ্ছে 100। তাহলে 1/4 ইকুয়াল 0.25 m। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। হিসাব কি ভুল করেছি? 1000 W/mV, 1000 এখানে 1000, 0 10 10 10। ওহো, এখানে আমি একটু হিসাবে ভুল করেছি। 1 2 3 10 থাকবে অবশিষ্ট, আমি এটাই রেখে দিচ্ছি। 10/4 মানে 2.5। ওকে, 2.5 m হলো। তাহলে আমরা এই মানগুলো এখন বসিয়ে দিব। আমাদের চেয়েছে কত ml
প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে সূত্রের মধ্যে ব্যবহার করব, আমরা বের করব কি ভিবি। তাহলে ভিবি ইকুয়াল ভিবি সমান হচ্ছে বি ইন্টু এস এ ভি এ বাই এস বি এ। আচ্ছা, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলে বি এর মান হচ্ছে গিয়ে আমরা জানি 2 গুণন এস এ আমরা পেয়েছি হচ্ছে 1, তাই না, ইন্টু ভি এ কত এমএল নিয়েছিল 50 ml, আমাদের কিন্তু বলা ছিল 50 ml, তাহলে 50। নিচে এ এর মান হচ্ছে 1, বি এর মান বি এর মান হচ্ছে কত 2.5। তাহলে এখানে আমরা যদি হিসাব করি 100কে 2.5 দিয়ে ভাগ করলে 40, তাই না, ইকুয়াল 40 ml। তাহলে আমাদের প্রয়োজন পড়বে 40 ml। ওকে, নির্ঝর হৃদয় বুঝতে পেরেছো যারা আছো, ঠিক আছে। এই গেল আমাদের একটা গাণিতিক সমস্যা। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় ধরনের গাণিতিক সমস্যা যাব। দ্বিতীয় ধরন হচ্ছে আমরা আজকে 3টা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, দ্বিতীয় গাণিতিক সমস্যা এক্সারসাইজ 2। আমি একটু এমন করে আপাতত লিখে নিচ্ছি, আমার লিখতে কষ্ট হয় মোবাইল সামনে যেহেতু আছে, আমি পরে ঠিক করে দিচ্ছি। cm³ HCl দ্রবণে, না এরকম করে লিখি কারণ অনেকে আবার বুঝতে পারবে না, কনফিউশনে পড়ে যাবে। 20 cm³ 0.5 m সোডিয়াম কার্বনেট Na2CO সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হলো। হ্যাঁ, কিন্তু পূর্ণ প্রশমন হয়নি। পূর্ণ প্রশমন করতে 20 cc 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রয়োজন হয়। প্রশ্ন হচ্ছে HCl দ্রবণের ঘনমাত্রা কত, ঠিক আছে। তাহলে একটু আমি আবার পড়ে শোনাচ্ছি। 30 cm³ HCl দ্রবণে 20 cm³ 0.5 m সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হলো, কিন্তু পূর্ণ প্রশমন হয়নি। পূর্ণ প্রশমনের জন্য কি 20 cm³ 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়। HCl দ্রবণের ঘনমাত্রা কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা দেখো, এখানে একটা অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে আমাদের এখানে 2 ধরনের ক্ষার ব্যবহার করতে হয়েছে। একটা ব্যবহার করেছি আমরা সোডিয়াম কার্বনেট, আর একটা ব্যবহার করেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 2টা দ্রবণ এবং 2টা দ্রবণের ঘনমাত্রাও দেখো এক না, একটার ঘনমাত্রা হচ্ছে 0.1 m আর একটার ঘনমাত্রা হচ্ছে 0.5 m, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে অঙ্কটাকে আমাদের
অম্ল ক্ষার টাইট্রেশন বিষয়ক সমস্যার সমাধানের জন্য যে সূত্রটা ব্যবহার করি SAVA = SBVV, হ্যাঁ, এই ফর্মুলাটার অনুসারে যদি আমরা করতে চাই তাহলে আমাদের দুইটা ক্ষারকেই যে কোনো একটা ক্ষারে পরিবর্তন করতে হবে। হয়তো আমরা এই ক্ষারকে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটের সমতুল্য করব, অথবা সোডিয়াম কার্বনেটকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সমতুল্য করব। ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমরা এখন উত্তর শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে সোডিয়াম কার্বনেট, আমাদের HCl এবং সোডিয়াম কার্বনেটের রিঅ্যাকশন রেশিও হচ্ছে কি 1:2, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর রিঅ্যাকশন রেশিও হচ্ছে 1:1। তাই আমরা এই ক্ষারকে এই ক্ষারের সমতুল করব। ঠিক আছে? তাহলে আমরা ঘনমাত্রাটাকে চেঞ্জ করে নিচ্ছি। 20 cc 0.5 m Na2CO3, এটাকে আমরা কার সমতুল বলতে পারি? আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ঘনমাত্রা এবং আয়তনের সঙ্গে সম্পর্ক থেকে অন্য ঘনমাত্রাতে পরিবর্তন করতে হয়। এখন এটাকে যদি আমি 0.5 আছে এই ঘনমাত্রাকে যদি আমি 1 m করি তাহলে আমার কি হবে? আমি বলেছি এইটাকে আমি বানাবো 1.0 m। তাহলে কি করতে হবে? এই সংখ্যাটাকে 0.5 দ্বারা ভাগ করতে হবে। 0.5 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটাকে 0.5 দ্বারা গুণ করতে হয়। তাহলে এটাকে 0.5 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.1, এই সংখ্যাটাকে 0.5 দ্বারা গুণ করলে কত হবে? 10 ml, তাই না? এটা হচ্ছে পরিবর্তন করার একটা নিয়ম। 10 ml 1.0 m সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, এখন দেখো এটা সোডিয়াম কার্বনেট আছে, আমাদের এখানে HCl আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আমি আগেই বলেছি, এখন আমি কি করতে যাচ্ছি? সোডিয়াম কার্বনেটকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সমতুল করতে যাচ্ছি। তাহলে আমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট এটা কীরকম? এটা হচ্ছে HCl এর সাপেক্ষে এক অম্লীয় ক্ষার। HCl এর সাপেক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক অম্লীয় ক্ষার, অর্থাৎ বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:1। কিন্তু সোডিয়াম কার্বনেটের সঙ্গে এর হচ্ছে 1:2, তার মানে HCl দ্বিগুণ প্রয়োজন। হ্যাঁ, তাই সোডিয়াম কার্বনেটকে যদি আমি এর সমতুল করতে চাই তাহলে এর ঘনমাত্রাকে ঠিক রেখে দ্রবণের যে আয়তনটা আছে এই আয়তনটার দ্বিগুণ করলেই সমান হয়ে যাবে। আমি লিখছি আগে, তারপরে আরেকবার একটু বলছি। 20 ml 1.0 m সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে 1কে আমি পরিবর্তন করলাম না, ঘনমাত্রা এমনই থাকুক, আমি শুধু পরিবর্তন করলাম ml কে। ওকে, ml কে পরিবর্তন করলাম কারণ এইখানে এটা যত পরিমাণ ক্ষার দিবে তার চেয়ে অর্ধেক পরিমাণ ক্ষার এখানে রয়েছে এই সেলের সঙ্গে বিক্রিয়ার অনুপাত অনুসারে। তাই আমি ঘনমাত্রাকে না আয়তন যদি বেশি বলে দ্বিগুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমার যে প্রথম যে দ্রবণটা দেয়া ছিল এইটা অনুসারে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে 20 ml 1.0 m সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। এখন আমাদের দ্বিতীয় আরও একটি দ্রবণ দেয়া আছে, দ্বিতীয় দ্রবণ দেয়া আছে আবার 20 cc 0.1 m NaOH। এটাকেও আমরা পরিবর্তন করব। এটাকে পরিবর্তন করলে বলেছি এখানে আমি 1 বানাবো, কারণ দুইটা ক্ষার দিয়ে বিক্রিয়া করতে আমাদের একটু ঝামেলা হতে পারে, হিসাব করার সমস্যা হতে পারে, তাই আমরা এভাবে করছি। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে 1 বানাবো, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা আয়তনটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে 0.1 আছে, আমরা এটাকে বলবো 1.0 m
সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটাকে আমি 1 বানালাম, কত দিয়ে ভাগ করে? 0.1 দিয়ে ভাগ করে, তাহলে 1 হয়েছে। তাহলে এই সংখ্যাটা কি করতে হবে? 0.1 দিয়ে গুণ করতে হবে। 0.1 দিয়ে গুণ করলে কত হবে? 2.0 ml। আমরা বুঝেছি কথাটা। এই সংখ্যাকে আমরা ঘনমাত্রাকে যে সংখ্যা দিয়ে ভাগ দিয়ে পরিবর্তন করব, আয়তনকে সেই সংখ্যা দ্বারা গুণ দিতে হয়। তাহলে আমার মোট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কত হয়ে গেল? 20 ml আর 2 ml, দুইটার ঘনমাত্রায় 1 মোলার। পরিবর্তন করেছি আমরা এটা আমাদের অঙ্ক করার সুবিধার্থে। আমাদের অঙ্কের ক্ষেত্রে দেখো HCl কে প্রশমিত করতে হবে। তাহলে HCl কে প্রশমিত করতে হলে আমাদের যে ক্ষারটা ব্যবহার করতে হবে, দুই ক্ষারের সঙ্গে তুলনা করে HCl এর ঘনমাত্রাটা আমরা নির্ণয় করব। আমাদের চেয়েছেই কিন্তু ঘনমাত্রা কত, তাই না? ওকে, তাহলে আমরা এখন মোট NaOH এর পরিমাণ 20 + 2 = 22 ml। এর ঘনমাত্রা কত? 1.0 m NaOH এর পরিমাণ। হ্যাঁ, তাহলে আমরা ওই ফর্মুলায় যাব এখন। আমরা জানা জিনিস হচ্ছে A into SbVb equal B into SaVa। এটা আমাদের ফর্মুলা টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা করার জন্য। আমাদের Sa এটাই বের করতে হবে। অ্যাসিড দ্রবণ আমাদের বলা ছিল যে অ্যাসিড দ্রবণ HCl এর ঘনমাত্রা কত, তাহলে এটা বের করতে হবে। Va কতটুকু নেওয়া ছিল? 30 সিসি। আমরা 30 ml বলতে পারি, সিসি বলতে পারি। ml আর সিসি সমতুল একক। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে SaVa SB ক্ষারের ঘনমাত্রা, যেহেতু আমরা পরিবর্তিত ঘনমাত্রা করেছি পরিবর্তিত আয়তন ব্যবহার করার জন্য, তাহলে SB হবে 1.0 m, VB হবে কত? 22 ml। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের এখন A সমান B সমান 1। কেন 1? আমরা বিক্রিয়াটা উপরে যদি এখানে সমীকরণ লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর বিক্রিয়া রিঅ্যাকশন রেশিও হচ্ছে 1:1। হ্যাঁ, তাই আমি এই বিক্রিয়াটা আর দিচ্ছি না, কারণ বিক্রিয়াটা তোমরা পারো, এখানে লিখে নেবে বিক্রিয়াটা। আচ্ছা, তাহলে আমরা মান বসিয়ে দিই। আমরা বের করব হচ্ছে SA সমান A into SbVb divided by B into Va। মান বসালাম 1:1। SB এর মান কত পেয়েছি? 1। VB এর মান পেয়েছি আমরা 22। B এর মান 1 বসিয়ে ফেলেছি। VA হচ্ছে 30। তাহলে আলটিমেট রেজাল্ট আসছে কত? 22/30। 22/30 করলে 0.733 m। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 0.733 m। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট। ওকে, আচ্ছা, আমি আরেকবার একটুখানি ব্রিফ করে দিচ্ছি তোমাদেরকে অঙ্কটা প্রথম থেকে। যে 30 সিসি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সাথে আমরা প্রথমে সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করেছি হচ্ছে 20 সিসি 0.5 m, কিন্তু পূর্ণ প্রশমন হয়নি। পূর্ণ প্রশমন না হওয়ার কারণে আমরা আরও একটা ক্ষার ব্যবহার করেছি, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এর ঘনমাত্রা ছিল 0.1 m। তাহলে দুইটা আমাদের জানা ঘনমাত্রা রয়েছে, এটারও ঘনমাত্রা জানা ছিল, এটারও ঘনমাত্রা জানা ছিল, কত ml প্রয়োজন হয়েছে, এই দ্রবণের কত ml প্রয়োজন হয়েছে, দুইটাই আমাদের যেহেতু জানা আছে, তাই
আমরা বের করতে পারবো যে HCl দ্রবণটির ঘনমাত্রা কত ছিল। তাহলে HCl দ্রবণের ঘনমাত্রা বের করার জন্য আমরা কি করব, প্রথমে দুই ধরনের ক্ষার নিয়ে অঙ্ক করা আমাদের জন্য একটু ঝামেলাপূর্ণ। আমরা কি করব, এক ধরনের ক্ষারে রূপান্তর করব। এক ধরনের ক্ষারে কিভাবে রূপান্তর করব, আমরা প্রথমে হচ্ছে গিয়ে HCl এর সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কোন ঘনমাত্রা কোন ক্ষারে রূপান্তর করলে আমাদের জন্য সহজ, আমরা বিক্রিয়ার অনুপাত অনুসারে পাই HCl এর সঙ্গে এটা 2, এটার অনুসারে এটার 1, তাই আমরা কি করব 1:1 কনভার্ট করে নেব। কেউ যদি চাও তোমরা, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করেছি এখানে, হ্যাঁ, কেউ যদি চাও যে তোমরা HCl দিয়ে করবে, সোডিয়াম কার্বনেট দিয়ে করবে, তাও ঠিক আছে, ওটাও হবে, সমস্যা হবে না, অনুপাতটা ঠিক রাখলেই চলবে। তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে এটার অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 ml, এটার সোডিয়াম কার্বনেটের 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 ml এর সমতুল, তাই না? যেহেতু অনুপাত 2, এর সঙ্গে এর অনুপাত 2, এর সঙ্গে এর অনুপাত 1, তাহলে এটার সঙ্গে এটার হচ্ছে 1:2। ওকে, তাহলে আমরা পরিবর্তন করলাম 20 cc 0.5 m সোডিয়াম কার্বনেটকে আমরা রূপান্তর করলাম 10 ml 1.0 m সোডিয়াম কার্বনেট। কিভাবে করতে হয় আমরা জানি, ঘনমাত্রাকে যা দিয়ে ভাগ করব, যে সংখ্যায় রূপান্তর করতে চাই করার জন্য যা দিয়ে ভাগ করতে হয় ওই সংখ্যা দ্বারা আয়তনকে গুণ করলেই হয়ে যায়। তাহলে হয়ে গেল এটা। এখন এইটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর করছি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড রূপান্তর করছি। কিভাবে করব, ঘনমাত্রা একই, দ্রবণ তো, আমরা তাহলে দ্বিগুণ করলেই হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে আমরা দ্বিতীয় দ্রবণটাকেও ঘনমাত্রাকে পরিবর্তন করলাম, এটার 1.0 করেছি, তাহলে এটাকে 1.0 করতে হবে। কেন করতে হবে, আমরা আয়তন যোগ করে দেব, তাই না, এই জন্য আমরা এটা করেছি। তাহলে দুই ক্ষেত্রেই আমরা 1.0 m সোডিয়াম কার্বোহাইড্রোক্সাইডের পরিমাণ, মোট পরিমাণ যেটা, এটা হচ্ছে 20 ml ছিল এখানে, আর এখানে ছিল 2 ml, মোট 22 ml। তাহলে এই 22 ml, তাহলে আমরা পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেছি, ঘনমাত্রা 1.0 m, আয়তন 22 ml। আমার অম্লীয় দ্রবণের ঘন আয়তন দেয়া ছিল 30 ml, চেয়েছে ঘনমাত্রা, তাহলে আমাদের সমীকরণ অনুসারে SAVA = SBVV ফর্মুলা ব্যবহার করে আমরা এটুকু সমাধান করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, একজন জানিয়েছে বুঝতে পেরেছে, ধন্যবাদ। যারা আছো তারা যদি তোমরা কোনো সাইন দাও, কমেন্ট দাও বুঝতে পেরেছি, বা লাইক দিলেও আমি বুঝতে পারবো যে হ্যাঁ বুঝেছো, তাহলে আমার জন্য ভালো হয়। কারণ এখানে স্টুডেন্ট সামনে নেই, ক্যামেরার সামনে সামনে শুধুমাত্র আমরা কথা বলছি, হ্যাঁ, ইন্টারেকশন না থাকলে ক্লাসটা ওইরকমভাবে টিচাররা এনজয় করে না। আমি এনজয় করছি অনলাইন ক্লাস, মজাই লাগছে আমাদের, হ্যাঁ, তোমরা আছো, এটা বুঝতে পারলে ভালো হয়, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় ধরনের এক্সারসাইজ। আমাদের শেষ ধরনের এক্সারসাইজ আমরা হচ্ছে গিয়ে এখন করব। এই অঙ্কটা আমরা এই দুইটা অঙ্ক বুঝতে পারলে আমাদের পরের অঙ্কটা সহজ হবে। ওকে, আমি তাহলে এক্সারসাইজ টাইপ 3 নম্বর এক্সারসাইজে চলে যাচ্ছি। আমরা এই এক্সারসাইজ করার পর গত ক্লাসের একটা সমস্যা আছে, ওই সমস্যাটা সমাধান করব। আচ্ছা, 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 10 গ্রাম, আমি লিখে নিচ্ছি, হাত থাকলে এখানে ফোকাসের সমস্যা হয় ক্যামেরার। সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হলো। ওই দ্রবণের 50 ml কে টাইট্রেশন করে করতে
0.1 m HCl এর 10 ml লাগে। উক্ত ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খাতায় মোবাইলের স্ক্রিনে কভার করে না, এই জন্য একটু তেরা করে নিচ্ছি। 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml সোডিয়াম 500 ml করা হলো, দ্রবণ তৈরি করা হলো। হ্যাঁ, আমি একটু শর্ট করেছি লেখাতে। ওই দ্রবণের 50 ml কে টাইট্রেশন করতে 0.1 m HCl এর 10 ml লাগে। উক্ত সোডিয়াম কার্বনেটের নমুনায় ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ভেজাল রয়েছে কিনা তা আমরা নির্ণয় করব। এখন ভেজাল আছে কিনা এটা জানবো কিভাবে? ভেজাল আছে কিনা আমরা একটুখানি অঙ্কটা শুরু করার জন্য শুরু করি। আমি একটু দাগ দিয়ে নেই যে আমার মোবাইল কভার করে কতটুকু। ওকে, আমরা উত্তর দিচ্ছি। তাহলে আমরা এখানে আগে সোডিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়াটা লিখি। Na2CO3 প্লাস HCl NaCl কি হবে? পানি হবে, আরেকটা উৎপাদ হবে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটাকে ব্যালেন্স করলে এখানে 2 দিতে হয়, মোলারিটি মোল সংখ্যা 2। আচ্ছা, এখন দেখো আমাদের সোডিয়াম কার্বনেটের যে দ্রবণটা নিলাম, সোডিয়াম কার্বনেটে যদি ভেজাল না থাকে তাহলে সম্পূর্ণটাই HCl এর সঙ্গে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। আর যদি কিছু ভেজাল থাকে ওইটাও ভেজাল অংশটা HCl এর সঙ্গে বিক্রিয়া করবে না। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের এই সমস্যা সমাধান করার একটা সেন্স, যে কিভাবে আমরা বুঝবো ভেজাল আছে কিনা। যদি সম্পূর্ণ অংশের মধ্যে কোনো ভেজাল থাকে, ভেজাল অংশটা HCl এর সঙ্গে বিক্রিয়া করবে না, তাহলে HCl এর সঙ্গে যে অংশটা বিক্রিয়া করবে ওই সমতুল অংশটাই হচ্ছে আমাদের মোট পরিমাণ। হ্যাঁ, তাহলে আমরা সমাধান করছি। আমরা এটার জন্যে প্রথমে আমরা বের করি যে আমাদের সরাসরি ফর্মুলাতে চলে যাই আমরা, এই জন্যে আমাদের প্রয়োজন পড়বে না ওই রকম। আমরা এই যে 50 ml নিয়েছি, 50 ml আমরা কিন্তু 500 ml পানিতে দ্রবীভূত করেছি। 500 ml আমাদের অঙ্কের শেষ অংশে প্রয়োগ করব। আমরা যে ফর্মুলাটা জানা আছে SAVA equal SB VB, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এই ফর্মুলার জন্য আমাদের 50 ml ব্যবহার করতে হবে, আমরা 500 ml ব্যবহার করব না। 500 ml মূল দ্রবণ, 500 ml 50 ml কে টাইট্রেশন করেছি শুধুমাত্র HCl এর 10 ml দ্বারা, তাই না? তাহলে এই অংশটুকু ওকে। তাহলে আমরা যাচ্ছি, এখানে লিখছি SA কত 0.1 m, VA HCl এর ml লেগেছে 10 ml, VB 50 ml, SB কত, A সমান কত একটু চিন্তা করো তো, A সমান কত হবে? হ্যাঁ 2 হবে। HCl এর সামনে 2 আছে, তাহলে A এর মানটা হবে 2, B এর মান 1, ক্ষারের সামনে কোনো সংখ্যা দেওয়া নেই তার মানে 1। ওকে, তাহলে আমরা মান বসিয়ে দিয়ে আমরা বের করব SB। তাহলে SB সমান BSAVA AVB। এখানে আমরা সবগুলো মান বসিয়ে দিব। B এর মান 1, 10 0.1, এর মান 2, VB বেজের হচ্ছে 50 ml, তাহলে
এটার এটা গুণ করলে 1 হয়, 100 0.01 m। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় ঘনমাত্রা পেয়ে গেলাম 0.01 m। এমডি শহীদুল ইসলাম বুঝতে পারছো না, কোন জায়গায় বুঝতে পারছো না আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে, ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন এই ঘনমাত্রা কত ml? 50 ml দ্রবণের জন্য, তাহলে 500 ml দ্রবণের জন্য কিন্তু একই ঘনমাত্রা, তাই না? তাহলে এই 50 ml এর মধ্যে সোডিয়াম কার্বনেট কতটুকু রয়েছে, অথবা আমরা সরাসরি বের করতে পারি 500 ml এর মধ্যে কতটুকু রয়েছে। এর জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেটের সংকেত ভর। সোডিয়াম কার্বনেটের সংকেত ভর কত? আণবিক ভর হচ্ছে 106। তাহলে আমরা বের করব S = 1000 W/mv। আমাদের কি দরকার? নমুনায় ভেজালের পরিমাণ নির্ণয় করতে হবে। ভেজালের পরিমাণ নির্ণয় করার আগে আমাদের জানা দরকার যে 500 ml এর মধ্যে সোডিয়াম কার্বনেটের প্রকৃত পরিমাণটা কত। কারণ এখানে সোডিয়াম কার্বনেটের প্রকৃত পরিমাণটা যদি আমি জানি, মোট নেওয়া হয়েছিল 10 গ্রাম, তাহলে এইখান থেকে আমরা শতকরা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমি মান বসিয়ে দিচ্ছি, বের করব কি W সমান SMV/1000। SMV/1000। তাহলে আমরা সরাসরি এখানে করে দিচ্ছি, কি হয়? S হচ্ছে 0.01, M হচ্ছে 106, V হচ্ছে 500 ml। আমরা সরাসরি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, S 0.01, M 106, V 500 ml। এখানে 500 ml ব্যবহার করছি কেন? অনেকেই বলতে পারো স্যার আমরা 50 ml নিয়ে টাইট্রেশন করেছি, আমাদের প্রশ্নে 50 ml নিয়ে টাইট্রেশন করার কথা ছিল, তাহলে আপনি এখানে 500 ml লিখছেন কেন? হ্যাঁ, 500 ml লিখছি হচ্ছে গিয়ে কারণ আমাদের মোট পরিমাণটা আমরা সরাসরি বের করে ফেলতে পারি, তাই না? তাহলে আমাদের অযথা আবার দ্বিতীয়বার গুণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 500 ml এখানে ব্যবহার করেছি। তাহলে মানটা SMV 0.01, M হচ্ছে 106, V হচ্ছে 500, আর নিচে হচ্ছে 1000। তাহলে হিসাব যদি করি, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 0.01 ইন্টু 106 ইন্টু 500 ভাগ 1000, .53। লেখার জায়গা এখানে নেই। হ্যাঁ, আমি পেজ উল্টিয়ে নিচ্ছি। 0.53। হ্যাঁ, এত গ্রাম কতটুকুতে রয়েছে? 500 ml। সরি, আমরা কি করলাম? হ্যাঁ, আমরা 500 ml এর মধ্যে, আমরা 500 ml নিয়েছি। 500 ml এর মধ্যে আমাদের সোডিয়াম কার্বনেটের মোট পরিমাণ হচ্ছে 0.53 গ্রাম। তাহলে ভেজাল আমাদের মোট দেয়া ছিল 10 গ্রাম। 10 গ্রামের মধ্যে, আমি ভালো করে লিখি, 10 গ্রাম Na2CO3 রয়েছে 0.53 গ্রাম। হ্যাঁ, তাহলে ভেজালের পরিমাণ কত হবে? 10 10 - 0.53
ইন্টু 100%। তাহলে এখান থেকে মাইনাস করবে 9.47 আসবে এবং 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আলটিমেটলি রেজাল্ট আসবে 94.7%। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ভেজালের শতকরা পরিমাণ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। আমি আরেকবার একটু A to Z দেখিয়ে দিচ্ছি। আমাদের 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হলো। ওই দ্রবণের 50 ml কে টাইট্রেশন করতে আমি সাইন পেন দিয়ে উল্টা পৃষ্ঠা লিখেছি, সমস্যা হয়ে গেছে। 0.1 m HCl এর 10 ml লাগে। উক্ত সোডিয়াম কার্বনেট নমুনায় ভেজালের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, আগে আমাদের বিক্রিয়াটা লিখলাম। বিক্রিয়া লিখে আমরা বের করলাম যে সোডিয়াম কার্বনেট আসলে কতটুকু রয়েছে। 50 ml দিয়ে আমরা ব্যবহার করে বের করলাম যে আসলে ঘনমাত্রা কত হয় 500 ml দ্রবণের মধ্যে। ওই অনুসারে আমরা ঘনমাত্রা বের করলাম 0.01 m। তাহলে 500 ml এর মধ্যে সোডিয়াম কার্বনেটের গ্রাম পরিমাণ কতটুকু আমরা S = 1000 W/mv ফর্মুলা দিয়ে বের করে নিতে পারলাম। এটা বের হয়েছে 0.53। তাহলে এই অংশটুকু হচ্ছে গিয়ে আমাদের ভেজাল, সরি এটা হচ্ছে প্রকৃত পরিমাণ। তাহলে ভেজাল কতটুকু রয়েছে মাইনাস করে আমরা পার্সেন্ট করে নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আজকের ক্লাসের কার্যক্রম। আমাদের গত ক্লাসে একজন স্টুডেন্ট সাজেদুল ইসলাম, সে একটা প্রশ্ন করেছিল যে স্যার আমাদের একটা প্রশ্ন যদি এরকম হয়, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেয়া আছে সমস্যা সমাধান। হ্যাঁ, রক্তে গ্লুকোজ দেওয়া আছে 8 মিলিমোল পার লিটার, 8 মিলিমোল পার লিটার। তাহলে এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার একক কত হবে, mg পার DLA কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা সমাধান করব মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন গ্লুকোজের সংকেত ভর কত, গ্লুকোজের সংকেত ভর আমি একটু হিসাব করে বের করছি, কারণ আমার 180 হওয়ার কথা গ্লুকোজ, বেনজিন 180। ওকে, কার্বন আছে হচ্ছে গ্লুকোজের মধ্যে 6টা, 6 × 12 প্লাস অক্সিজেন আছে 12টা, প্লাস সরি হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা, হ্যাঁ 180। তাহলে m = 180। আমরা নিব মিলিমোল, 8 মিলিমোল গ্লুকোজ C6H12O6। আমি নিচে নিচে করে যাচ্ছি। মিলি মানে কি 10,000 1000 ভাগের 1 ভাগ। তাহলে মোলে কনভার্ট করলে 0.008 মোল পার লিটার, তাই না? আমি শুধু মিলি অংশটাকে মিলি কনভার্ট করলাম। আমার আনতে হবে ডেসিলিটার, মিলিগ্রাম এবং ডেসিলিটার। আচ্ছা, মোলকে আমরা লিটারে কনভার্ট করি। আমরা আরেকটু চেঞ্জ করে লিখি 0.008 মোল পার 1 লিটার। এখন শুধু পরিবর্তন করা, আর কিছু না। মোলকে গ্রামে নাও, 180 দিয়ে গুণ হবে, 0.008 × 180 গ্রামে চলে গেল। লিটারকে ডেসিলিটার নাও, ডেসিলিটার হচ্ছে কি 1 লিটার বড়, ডেসিলিটার ছোট, তাই না? তাহলে 1 × 1000 সরি 10 ভাগের 1 ভাগ 10 DL ডেসিলিটার। ওকে, গ্রামকে মিলিগ্রামে নিতে হবে। গ্রামকে মিলিগ্রামে নিলে কি করতে হবে, আরও 1000 দিয়ে গুণ হবে,
008 ইন্টু 180 ইন্টু 1000, তাহলে মিলিগ্রাম হয়ে গেল। নিচে ডেসিলিটার হচ্ছে 10 ডিসিলিটার। ওকে, এখন সলভ করো জাস্ট। তাহলে এখানে 8 আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। 180 ইন্টু 8 ডিভাইড বাই 10, 144। তাহলে রেজাল্ট আসবে 144 mg per dl। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা গত ক্লাসের সমস্যা ছিল একজনের। তো একইভাবে তুমি রিভার্স ওয়েতেও যেতে পারবে। হ্যাঁ, তো এ পর্যন্তই আমাদের আজকের ক্লাস। তো ক্লাসের বিষয়গুলো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো যদি কোনো সমস্যা ফেস করো এটুকু বুঝতে, তাহলে আমাকে নক করবে। একজন স্টুডেন্ট একটু আগে কমেন্ট করেছিল, দেখেছি যে সাইদুল ইসলাম কিছুই বুঝতে পারছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, কোন জায়গায় বুঝতে পারছো না বলো, সে চলে গেছে। ওকে, যাই হোক, তো তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে, সাবধানে থাকবে। হ্যাঁ, ওকে, আর পড়াশোনা চালিয়ে যাবে। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের ক্লাসের কার্যক্রম আমরা শেষ করি। তো আগামী বুধবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা নিরাপদে থাকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।